এই ধরনের দুর্ঘটনা প্রতিরোধে ছাত্র যুব সমাজের বলতে কোনো ধরনের কোনো কিছু আছে কিনা আমাদের ট্রেন এনাফ জনবল নাই, কোথাও না কোথাও একটা ফেইলিয়ার, অর্থাৎ সেখানে ব্যর্থতা রয়েছে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে, সেখানে ব্যর্থতা রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে, বিকজ রাষ্ট্র পরিচালনার জন্য তাদের যেই এক্সপিরিয়েন্স থাকার কথা, নো ওয়ান হ্যাজ দ্যাট এক্সপিরিয়েন্স। জনাব তারেক রহমান ডাইরেক্টলি দলের নেতাকর্মীদেরকে ফোন দিয়েছেন, নেগেটিভ 100+ ব্যাগ রক্ত সেখান থেকে পাঠিয়েছেন। আমি বিমান দুর্ঘটনার খবরটা প্রকৃতপক্ষে আমি জানতে পারি আমার এক ফ্রেন্ডের কাছে। আমার প্রচণ্ড জ্বর, আমার ফ্রেন্ড আমাকে দেখতে আসছে। আমি মোবাইল টোবাইল কোনো কিছুই আসলে বেসিক্যালি দেখি নাই। বাসার মধ্যে 103, 104 জ্বর। আমার ফ্রেন্ড আমাকে দেখতে আসছে, দেখতে এসে আমাকে বলছে আজকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মধ্যে একটি যুদ্ধ বিমান প্রশিক্ষণ অবস্থায় বিধ্বস্ত হয়েছে। তো আমাকে তখনও দেখালো ফেসবুকের মধ্যে একটা ভিডিও, আগুন জ্বলছে, সেখানে একটা ছবি যেটা আসলে নেওয়া যায় না। একটা বাচ্চা ছেলে, তার পুরোটা গায়ের জামা কাপড়গুলো আগুন লেগে পুড়ে সে হাঁটছে, একেবারে ছোট্ট একটা ছেলে, মানে নেওয়া যায় না এরকম একটা ছবি। আমাকে তো প্রচণ্ড জ্বর, তখন 103, 104 এরকম অবস্থার মধ্যে। আমি একটু দেখে আর ভাবলাম যে আল্লাহ কেমন বিচার, শিশুদের, ফুলের মতো শিশু, মাসুম বাচ্চা, ফেরেশতার মতো বাচ্চাদের উপরে এই বিমান এখানে এসে আশ্রয় পড়ল। এই কোন পরীক্ষার মধ্যে আমার দেশের মানুষকে, এই বাবা মাগুলো, এই কষ্টগুলো, এই বাচ্চা হারানোর কষ্ট কি করে সইবে আমি জানি না। আমার মানে কোনো ভাষা নাই। আমি তো একজন পিতা। এটা প্রকৃতপক্ষেই কোনোভাবেই এটা মেনে নেওয়া যায় না। আমি এটাকে আসলে নিতে পারিনি। আমার এমনি তো জ্বরের মধ্যে ঘুম হয় না, আর ওটা যখন দেখছি, দেখার পরে রাতে আর আমি ঘুমাতে পারিনি। আমাদের দেশের সবচেয়ে বড় যে সমস্যাটা হলো যে কোনো ধরনের একটা ইনসিডেন্ট যখন ঘটে, একটা অ্যাক্সিডেন্ট যখন হয়, এটার দায় কেউ নিতে চায় না। দায়টা একজনেরটা আরেকজনের কাছে চলে যায়, আরেকজন বলে আরেকজনের দোষ, আরেকজন বলে আরেকজনের দোষ। কিন্তু প্রকৃতপক্ষে কোথাও না কোথাও একটা ফেইলিয়র আছে। এই ফেইলিয়রটা কোথায় সেটা ট্রেস আউট হয় না। ফর এক্সাম্পল, এই বিমানটা আকাশে উড়েছে। এই বিমানটা নিশ্চয়ই অনেক পুরনো বিমান, 1976-এর উৎপাদিত, যেটা বর্তমান বাজারে যার কোনো উৎপাদন নেই, যেটা চায়না থেকে কিনা হয়েছিল, যেটার মেনটেনেন্স ঠিক মতো হয়েছে কিনা নো ওয়ান নোজ, যেটা উড্ডয়ন যখন করবে তার চেক ঠিক মতো হয়েছে কিনা নো ওয়ান নোজ। অ্যাক্সিডেন্ট তো হতেই পারে, কিন্তু প্রতিটা অ্যাক্সিডেন্টের পেছনে প্রকৃত কারণটা যদি ট্রেস আউট করা যায়, তাহলে প্রকৃতপক্ষে সম্ভব আমাদের নেক্সট টাইম ইন ফিউচারে সেই অ্যাক্সিডেন্টটাকে অ্যাভয়েড করা। আর যদি আমরা তা না করে একজন আরেকজনের দিকে কেউ কোনো লায়াবিলিটি না নেয়, তাহলে তো প্রকৃতপক্ষে এটা আবার হতেই থাকবে। আমি মনে করি সরকারের এখানে একটা বিশাল ব্যর্থতা রয়েছে। সরকারের ব্যর্থতা রয়েছে এই ট্রেস আউট করার মধ্যে। সরকারের ব্যর্থতা রয়েছে যখন অ্যাক্সিডেন্ট হয়েছে সে অ্যাক্সিডেন্ট ম্যানেজমেন্টের মধ্যে। সরকারের ব্যর্থতা রয়েছে এই অ্যাক্সিডেন্ট হওয়ার পরে যে পরীক্ষা হবে, এইচএসসি পরীক্ষার্থী, সেই পরীক্ষা যে হবে বা হবে না তা নিয়েও যে তাদের একটা কোঅপারেশন থাকার কথা ছিল, সেটার মধ্যে তাদের মধ্যে ব্যর্থতা রয়েছে। অর্থাৎ সেখানে ব্যর্থতা রয়েছে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে,
সেখানে ব্যর্থতা রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে, ব্যর্থতা রয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে, এবং এই সকল ব্যর্থতা মিলে এমন একটা জগাখিচুড়ি অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে, আমাদের দেশের মানুষ একটা অসহায় একটা অবস্থার মধ্যে পড়েছে। আমি মনে করি এটা সম্ভব এই পর্যায়ে গিয়ে এত ওয়ার্স সিচুয়েশনের মধ্যে গিয়ে দাঁড়িয়েছে এই কারণে যে বিকজ রাষ্ট্র পরিচালনার জন্য তাদের যেই এক্সপিরিয়েন্স থাকার কথা, নো ওয়ান হ্যাজ দ্যাট এক্সপিরিয়েন্স, সো দে শুড কন্ডাক্ট অ্যান ইলেকশন অ্যাজ সুন অ্যাজ পসিবল, এবং জনপ্রতিনিধির কাছে যারা এক্সপিরিয়েন্স রাষ্ট্র পরিচালনা আছে তাদের কাছে দিয়ে একটা সরকার গঠন করবে, তারা সুন্দর মতো যেন ভবিষ্যতে করতে পারে, সেই দিকে আমাদের যাওয়া উচিত বলে আমি মনে করি। এই ধরনের দুর্ঘটনা প্রতিরোধে ছাত্র যুব সমাজের বলতে কোনো ধরনের কোনো কিছু আছে বলে আমার মনে হয় না। এখানে যেটা আছে সেটা হচ্ছে পলিসি লেভেলের জিনিসপত্র। পলিসি লেভেলের জিনিসপত্র কারা করবে? পলিসি লেভেলের জিনিসপত্র ছাত্র যুবকরা করবে না। পলিসি লেভেলের জিনিস করবে হচ্ছে যারা পলিসি তৈরি করে তারা। কেমন পলিসি তৈরি হতে পারে? ফর এক্সাম্পল, পলিসি তৈরি হতে পারে যে আমাদের যেই বিমানগুলো আমরা চালাবো, যে যুদ্ধ বিমান হোক, যে বিমান হোক না কেন, সেই বিমানগুলো আমরা চালাবো হচ্ছে মিনিমাম স্ট্যান্ডার্ডের বিমান থাকবে, সেখানে বিভিন্ন মিনিমাম চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে, সেখানে এরিয়া থাকবে যে একটা ট্রেনিং করার জন্য যে বিমানগুলো চলবে সে ট্রেনিং এরিয়াটা স্পেসিফাইড এরিয়ার মধ্যে হতে হবে। এই সব কিছু নির্ভর করছে পলিসির উপরে। যদি আমরা সত্যিকার অর্থেই সুন্দর পলিসি তৈরি করতে পারি, সত্যিকার অর্থেই এমন পলিসি তৈরি করতে পারি যেটা জনবান্ধবের সাথে সম্পৃক্ত, তাহলেই সম্ভব এটাকে অ্যাভয়েড করা বা একটা মিনিমাইজ লেভেলের মধ্যে নিয়ে আসা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের যেই কোনো ক্রাইসিসে সব সময়ই ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে। আমাদের এই ক্রাইসিসটা হওয়ার পরে জনাব তারেক রহমান ডাইরেক্টলি দলের নেতাকর্মীদেরকে ফোন দিয়েছেন, ফোন দিয়ে বলেছেন প্রত্যেকের জায়গা থেকে সহযোগিতা করার জন্য। এটা হয়েছে বেসিক্যালি 18 আসনে। 18 আসনের এসএন জাহাঙ্গীর ভাইকেও ফোন দিয়েছেন অনেকবার জনাব তারেক রহমান। ওইখানে কি করা যায়, করা হচ্ছে অ্যাম্বুলেন্স দিয়েছে, অনেকগুলো অ্যাম্বুলেন্স দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। শুধুমাত্র তা না, তারা, আপনি জানেন মানুষ যখন এই পুড়ে যায় তখন তাদের রক্তের অনেক প্রয়োজন পড়ে, তখন ছাত্রদল, যুবদল, কেন্দ্রীয় ছাত্রদল, যুবদল, তারা অনেকগুলো রক্তের ব্যবস্থা করেছে। এবং আমি সেটাও দেখেছি কুমিল্লা থেকে 100+ ব্যাগ নেগেটিভ রক্ত, কুমিল্লা বিএনপির উপদেষ্টা, আগে প্রেসিডেন্ট ছিলেন ইয়াসিন সাহেব, নেগেটিভ 100+ ব্যাগ রক্ত সেখান থেকে পাঠিয়েছে। এটা শুধুমাত্র কুমিল্লার কথাটা, অনেক জেলা থেকেই এসছে। অর্থাৎ দল এই যখন ক্রাইসিস হয়ে যায়, সেই ক্রাইসিস মুহূর্তে যেভাবে সহযোগিতা করা দরকার সেভাবেই সহযোগিতা করছে। ইমার্জেন্সি রেসপন্সের ক্ষেত্রে আমরা অনেকগুলো ফেলিওর দেখেছি হচ্ছে কি, যে এত মানুষের ভিড় ছিল সেখানে, যে ভিড়ের কারণে অ্যাম্বুলেন্সগুলো সঠিকভাবে চলাচল করতে পারছিল না। তার মানেটা হচ্ছে কি, আমাদের ট্রেন এনাফ জনবল নাই, যে জনবলটা এলাকাকে এনাফ কর্ডন করে যাতে করে রোগীদেরকে অল্প সময়ের মধ্যে হসপিটালে ট্রান্সফার করা যায়, সেই জায়গাটা ফেসিলিটেট করার জন্য যে পরিমাণ দক্ষ জনগোষ্ঠীর প্রয়োজন সেটা যে আমরা নাই, আমরা সেটা বুঝতে পেরেছি। সো এটা আমাদের একটা শিক্ষা যে উই হ্যাভ টু ক্রিয়েট আওয়ার ওন এক্সপিরিয়েন্স টিম যাতে করে ইমার্জেন্সি রেসপন্স করতে পারে। অবকাঠামোর কথা যেটা বলেছেন সেটা হচ্ছে, আমি জানি না ওই বিল্ডিংটা, ওটা হচ্ছে এই দিয়াবাড়ি, এটা এয়ারপোর্টের এরিয়া, ওই বিল্ডিংটা যেটা মাইলস্টোন স্কুলটা হয়েছে সেটা কি সত্যিকার অর্থেই রাজুকের স্ট্যান্ডার্ডটা মেনে সেই হাইটটা হয়েছে কিনা, আই ডোন্ট নো, যে অবকাঠামোর স্ট্রাকচারটা সেভাবে করেছে কিনা। সেটা যদি তদন্ত করা যায় নিশ্চয়ই তদন্তের রেজাল্টটা বেরিয়ে আসবে যে সেটা ফলো করে করা হয়েছে কিনা। কারণ যতটুকু উঁচা দেখলাম, জাস্ট দূর থেকে যতটুকু দেখেছি উঁচা দেখলাম, সেইটা আমার মনে হয় না যে স্ট্যান্ডার্ড ফলো করেছে। বিমানের নিরাপত্তার ক্ষেত্রে হচ্ছে যে আমরা কোন ধরনের বিমান কিনবো, কোন ধরনের বিমান আমরা চালাবো,
কোন ধরনের বিমান দিয়ে আমরা ট্রেনিং দিতে পারবো, কতটুকু বিমান হলে আমাকে সেটা অ্যাবান্ডন করতে হবে, সেই ধরনের পলিসি যদি আমাদের তৈরি না থাকে আমাদের বিমান বাহিনীর মধ্যে অথবা বিমান পর্যটন মন্ত্রণালয়ের কাছে যদি সেই ধরনের পলিসি আমাদের অ্যাডপ্ট করা যায়, যে আমরা এখন যেহেতু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এত বড় অ্যাক্সিডেন্ট বাংলাদেশের ইতিহাসে আর কখনো হয়নি, সুতরাং আই বিলিভ এখন যারা পলিসি মেকার আছেন তারা সেই পলিসিটা মেক করবেন যে আনটিল সার্টেন ইয়ার্স অর সার্টেন এইজের বিমানের পরে আমরা সেটা ইউজ করব না, সেই পলিসি হয়তো তারা গ্রহণ করতে পারবে। আমি যদি দেশের নীতি নির্ধারক হতাম, প্রথমত আমি স্পেশাল টিম দিয়ে আমি রেসপন্সটা করতাম, যেখানে টোটাল এরিয়াটাকে আমি কর্ডন করে ফেলতাম। ওই এরিয়ার মধ্যে কোনো সিভিলিয়ানসকে আমি ঢুকতে দিতাম না, স্পেশালাইজড লোক ছাড়া, ডাক্তার ছাড়া, নার্স ছাড়া, আর্মি পার্সন ছাড়া, তারা শুধুমাত্র সেবা করতে পারবে, তাদেরকে ছাড়া অন্য কোনো লোককে আমি সেখানে ঢুকতে দিতাম না। ফার্স্ট কাজ। সেকেন্ড কাজ, এর সাথে রিলেটেড প্রত্যেকটি আমি টিম করে দিতাম, যে টিমের মধ্যে প্রত্যেকটি গার্ডিয়ান এখন ট্রমাটাইজড হয়ে আছেন, সেই গার্ডিয়ানদেরকে ফোন করে তাদের কাছে গিয়ে তাদেরকে সেই সেবাটা আমি দিতাম, যাতে ট্রমাটাইজ অবস্থা থেকে তাদেরকে উত্তরণের জন্য। তৃতীয় যে কাজটা করতাম সেটা হচ্ছে যে যে লাশ যেগুলো মারা গিয়েছে, কতটা লাশ মারা গিয়েছে, কতটা ওন্ডেড হয়েছে, কতটুকু পড়েছে, টোটাল দৈনিক প্রতি ঘন্টায় আমি একটা আপডেট দিতাম। এবং এটা বন্ধের জন্য, যাতে ভবিষ্যতে আমাদের না হয়, সে হওয়ার জন্য যা যা কাজ করা দরকার প্রত্যেকটি স্টেপ আমি গ্রহণ করতাম, যাতে আমাদের এই ইনসিডেন্ট ভবিষ্যতে না হয়।